Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফরান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইটের ৮৮তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমার ঠান্ডাজনিত কারণে গলায় বেশ সমস্যা হয়েছে, যার কারণে আজকের এপিসোডে কিছুটা অসুবিধা হওয়াটাই স্বাভাবিক। অনাকাঙ্ক্ষিত এই সমস্যার কারণে সবার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রিয় লিসেনার্স, গত হরর নাইট এপিসোডের ৮৭তম আয়োজনে আমরা ঘারুজাল জিনের প্রথম পর্বটি প্রচার করেছিলাম। আজকে এই ঘারুজাল জিনের দ্বিতীয় এবং শেষ পার্টটি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের এপিসোডটাও আপনাদের কাছে দুর্দান্ত বলে মনে হবে ইনশাল্লাহ। প্রথম এপিসোডটি প্রচারিত হওয়ার পর অনেকেই আমাদের গ্রুপে পোস্ট করেছেন, ইমেল করেছেন যে পরবর্তী এপিসোডটা কখন আসবে। আমরা বলেছিলাম যে ইনশাল্লাহ ৮৮তম এপিসোডেই আমরা দ্বিতীয় পার্টটা নিয়ে আসব। তবে আমার শারীরিক অসুস্থতাজনিত কারণে এটা চিন্তা করেছিলাম যে আরও কয়েকদিন পরে দিব। তবুও মনে হলো যে যেভাবে সবাই অনুরোধ করছেন, এই অবস্থাতেই আমি এপিসোডটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ঘটনায় চলে যাব। আর এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার পরিচয়টা আবারও একটু বলে নিচ্ছি। তার নাম মাসুদ রানা। ওনার বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের গাবুর হেলান গ্রামে। গত এপিসোডের প্রথম অংশে আমরা জেনেছিলাম কিভাবে একজন ব্যক্তি জুয়া খেলতে গিয়ে তার সর্বস্ব হারিয়ে ভয়ঙ্কর এক বিপদের মধ্যে পড়ে যান। কিভাবে তার শরীরের মধ্যে একটি পয়সা ঢুকে যায়, যে পয়সাটি তার শরীরের মধ্যে নাড়াচাড়া করত, এক জায়গা থেকে আরেক জায়গা মুভ করত। আর এর ভেতরে রয়েছে ঘারুজাল জিনের ভয়ঙ্কর এক মায়াজাল। গত এপিসোডে আমরা যে জায়গায় শেষ করেছিলাম সেটি হচ্ছে যে একজন হুজুর তার এক পিশাচ জিনের মাধ্যমে কিছু তথ্য সংগ্রহ করেছিলেন। পরবর্তীতে আর একজন তুলা রাশির ব্যক্তির উপরে যখন জিন হাজির করার চেষ্টা করা হয়, সেখানে ঘারুজাল জিন এসে হাজির হয় এবং এসে জানায় সেই পিশাচ জিনটাকেও তারা হত্যা করেছে। এরপর কি হলো, পূর্বের এপিসোড না শুনে থাকলে আপনারা আমাদের হরর নাইট এপিসোডের ৮৭তম আয়োজনে গিয়ে ঘারুজাল জিনের প্রথম অংশটা শুনে আসতে পারেন। যারা প্রথম অংশ শুনেছেন তাদের জন্য আজকের এই এপিসোডটি দারুণ উপভোগ্য হবে ইনশাল্লাহ। তবে যারা প্রথম অংশ শোনেননি তাদের জন্য অনুরোধ করব, তারা প্রথম অংশটি শোনার পর আজকের এই এপিসোডের ঘটনাটি শোনার চেষ্টা করবেন, তাহলে আজকের এই শেষ অংশটি বুঝতে সুবিধা হবে। তো চলে যাব সেখানে যেখান থেকে গত এপিসোডে আমরা শেষ করেছিলাম। তুলারাশির লোকটি মাটিতে লুটিয়ে পড়ে গেল। তারপর হুজুর কিছু করার চেষ্টা করেও করেননি। তিনি তার ঘরের যেই জায়গাটাতে শুয়ে থাকতেন আর কি, সেখানে শুয়ে শুয়ে ভাবছিলেন এবং সবাইকে বলছিলেন, ঘারুজালের মতো এমন শক্তিশালী জিন বলছে যে আমরা বিপদে আছি, কিন্তু কি সেই বিপদ? ঘারুজাল জিনেরা কি বিপদে পড়েছে? পরের দিন সকালবেলা হুজুর যখন চলে যাবেন, মনসুর মিয়া ওনার স্ত্রী হুজুরের পায়ে পড়ে যান আর বলতে থাকেন, হুজুর, আমার স্বামী আর বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করেন। হুজুরের মন গলে যায়, কিন্তু হুজুরের তো করার কিছুই নেই। তবে হুজুর এবার একটা ঠিকানা দেন এবং এটাও বলে দেন যে তিনি আমাদের বড় হুজুর, তার বয়স ৭০-এর উপরে। তিনি অবশ্য এই কাজগুলো অনেক আগেই বাদ দিয়ে দিয়েছেন। তো ওখানে যাবেন, আমার কথা বলবেন, সম্ভাবনা আছে যে উনি রাজি হবেন না, তবুও চেষ্টা করবেন। কারণ এই ধরনের কাজগুলো করার জন্য শারীরিক যেই সক্ষমতা দরকার হয়, হুজুর সেটা হারিয়েছেন, যার কারণে উনি রাজি হবেন না। তাছাড়া উনি
রাজি না হওয়ার কোনো কারণ নেই। যদি উনি মনে করেন যে আমি এই শেষ বয়সে এসে ওই ঝুঁকিটা নিতে পারেন, তাই ওনাকে বুঝিয়ে বলবেন। এই বলে হুজুর বিদায় নিয়ে চলে যান। সেই রাতে মনসুর মিয়ার বাড়িতে শুরু হয় ঝড় তুফান। প্রবল বেগে এই ঝড় তুফান হতে শুরু করে, সেই সাথে বৃষ্টিও হতে থাকে। আর বাইরে মনে হচ্ছে অনেকগুলো পায়ের শব্দ, আবার মারামারির শব্দ, ধস্তাধস্তির শব্দ, এরকম মনে হচ্ছে কেউ কুস্তি খেলছে, কাউকে উপর থেকে মাটির উপর আছাড় মারা হচ্ছে। এরকম আছাড় মারা যেরকম শব্দ হয় না, ধূপধাপ শব্দ, এরকম। মনসুর মিয়া, তার বাবা আর তার বোন জামাই এক খাটে ছিল, আর মনসুর মিয়ার মেয়ে, মনসুর মিয়ার স্ত্রী এবং তার বোন এক খাটে ছিল। তারা এক রুমে ছিল। তারা ভয় পাচ্ছিল। হঠাৎ বিকট শব্দে কাঠের দরজাটি খুলে ভেঙে পড়ে যায়, আর প্রবল বাতাসের কারণে ঘরের ভেতরে থাকা কুপিটাও নিভে যায়। ঘর একেবারেই অন্ধকার। তারা সেই অন্ধকারেই দেখতে পায় দুটো ছায়া মারামারি করতে করতে ঘরের ভেতরে এসেও মারামারি শুরু করে দিল। এইগুলো দেখে মহিলাদের দুইজন তো সেন্সলেস হয়ে যান ওই সময়। মনসুর মিয়া সহ আরও যেই পুরুষ সদস্যরা ছিলেন তারা ভয়ে খাটের নিচে ঢুকে যান। আর তখনই মনসুর মিয়া সেই হাতে ব্যথা হতে থাকে, আর খাটের নিচ থেকে উনি হাতের ব্যথায় চিৎকার করতে থাকেন। এক সময় ছায়া দুটি বেরিয়ে যায়। সেই রাত্রে তারা কুপি জ্বালিয়ে বসেছিল। মনসুর মিয়ার বাবা বলতে থাকেন, কালকেই ওই হুজুরের কাছে যেতে হবে, না হলে আমরা কেউই মনে হয় আর বাঁচতে পারবো না। রাত পার হলেই তারা ওই বড় হুজুরের বাড়িতে যান। হুজুরের বাড়িতে গিয়ে তাকে বলেন যে বড় হুজুর আমাদেরকে তো ওই হুজুর পাঠিয়েছেন, অর্থাৎ আগের যে হুজুর পাঠিয়েছিলেন তার কথা বলেন। হুজুর বলেন যে বাপুরে, আমি তো এখন এই কাজগুলো করি না, আপনারা তো ভুল জায়গায় চলে আসছেন, অন্য তো আরও হুজুর আছে, তাদের কাছে যান। মনসুর মিয়ার বাবা আর তার বোন জামাই কিছুতেই তো হুজুরকে ছাড়েন না। হুজুর কথা না বলেই মসজিদের দিকে চলে যেতে থাকেন। এদিকে তারা তো বসেই থাকেন। হুজুর একেবারে এশার নামাজ পড়িয়ে বাসায় ফিরে এসে দেখেন যে এরা এখনো বসেই আছে। হুজুরের মনটা এবার নরম হয়। হুজুর বলেন যে আপনারা মনে হয় অনেক মনে কষ্ট পেয়েছেন আমার কারণে, আমার কথার কারণে। আসলে এই কাজগুলো এখন আমি আর করি না, তার পেছনেও কারণ রয়েছে। আমি দেখি আগে খোঁজ নেই কি করা যায়, তারপর আপনাদের সাথে বসি। আপনারা আজ রাতে আমার মেহমান। পরের দিন সকালবেলা হুজুর সবাইকে নাস্তার ব্যবস্থা করেন। ওই রাত্রেও তাদের খাবার দাবার ব্যবস্থা করেছেন, থাকার ব্যবস্থা করেছেন। তো সকালে নাস্তার পর এনাদেরকে নিয়ে বসেছেন। তখন হুজুর বলেন যে আমার বয়স তো অনেক, যদি বয়স থাকতো তাহলে তো আমি চেষ্টার কোনো ত্রুটি করতাম না, আর তাও সেটার ফলাফল যদি 100 ভাগের মধ্যে 1 ভাগও থাকতো। আমি সব খোঁজ নিয়েছি রাত্রে। আমার ছেলে আছে একজন, সে পাকিস্তানের একটি মাদ্রাসায় পড়ায়। সে রওনা দিয়েছে 3 দিন আগে। কাল বা পরশুর মধ্যে সে চলে আসবে ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমার ছেলেটাও আমার মতোই হয়েছে। ও আসলে দেখা যাবে কতদূর কি করা যায়। আর আমি কিছু শক্তিশালী জিনদের পাঠিয়েছি আপনাদের বাড়িটি পাহারা দেবার জন্য। ওরা দূরে অবস্থান নিয়েছে, কোনো বিপদ হলেই এরা এগিয়ে যাবে। আর আপনারা আমার সাথে চলুন আপনাদের বাড়ি। কখন কি হয়ে যায় বলা যায় না। কাল রাতেও এসেছিল বাচ্চা নিতে। এই বলে তারা রওনা দিয়েছেন। মাগরিবের আজান দিয়ে দেবে, মানে এদিকে কি হয়েছে, মাগরিবের আজান দিয়ে দেবে এমন সময় মনসুর মিয়ার বোন কান্না করছে, আর তার স্ত্রী বাচ্চা কোলে নিয়ে বসে আছেন। মনসুর মিয়া হঠাৎ করে এসেই বলছে, বাচ্চাটা দেও তো, কোলে নেই। এই সময় বাচ্চাটি ওয়াশরুম করে দিয়েছে। তখন মনসুর মিয়াকে বলছে তার স্ত্রী যে একটু অপেক্ষা করো, ওর কাপড়টা একটু বদলে ওকে একটু পরিষ্কার করে নিই।
তো এই কথা বলার সাথে সাথে মনসুর মিয়া তার স্ত্রীর মুখ চেপে ধরেন আর বলতে থাকেন, তোকে দিতে বলছি না, দে। আর এই সময়ই আরও একটা মনসুর মিয়া ঘরে ঢোকেন। এটা দেখে তো মনসুর মিয়ার স্ত্রী বেহুশ হয়ে যান। বেহুশ হওয়ার আগে চিৎকার করে বলে ওঠেন, ওরে আল্লাহ রে, এটা কি দেখি রে। এদিকে রান্নাঘর থেকে তার বোন দৌড়ে আসে, এসে দেখেন এই অবস্থা, দুইটা মনসুর মিয়া মারামারি করছে। কোথা থেকে আরও একটা এসে যোগ দিল মারামারিতে, সেটাও মনসুর মিয়া। এখন এই যে উঠানের মধ্যে তিনজন মারামারি করছে, কে যে কাকে মারছে, কে যে আসল মনসুর মিয়া, এটা কেউ বুঝতে পারছে না। এদিকে তিনি তো দরজা বন্ধ করে জানালার ফাঁকা দিয়ে দেখছেন আর চিৎকার করছেন, এ কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো। মানুষ যখন আসা শুরু করেছে তখন মাগরিবের আজান দিয়ে দিয়েছে, আর ওই সময় ওই তিনজনই গায়েব হয়ে যায়। আর কিছুক্ষণ পর আসল মনসুর মিয়া আসেন, এসে শোনেন যে এই অবস্থা। সে বলে যে আমি তো ওষুধ আনতে গিয়েছিলাম, তোমাকে তো বলেই গেছিলাম। আর এর মধ্যে হুজুরাও চলে আসেন, তাকেও সব বলা হয় যেমন হয়েছে। হুজুর বলেন যে আর দেরি করা ঠিক হবে না, এদের ব্যবস্থা করতে হবে আজই। এই বলে হুজুর কিছুক্ষণ একা একটি রুমে ঢুকে পড়েন। রাত যখন আনুমানিক 9টা কি 10টা হবে, তখন হুজুর সবাইকে ডেকে বলেন যে আজ একটা অন্য ঘাড়ুজাল জিন এসেছিল বাচ্চাটিকে নেয়ার জন্য। তখন আরেকটি ঘাড়ুজাল জিন এসে বাধা দেয়। আমার পাহারায় থাকা আরেকটি জিন এসে অংশ নেয় মারামারিতে মনসুর মিয়ার রূপ ধরে। পুরো বাড়িটি একটি লাঠির সাহায্যে হুজুর ডাক দিয়ে দেন, আর বাসার সবাইকে বলেন আপনারা ঘরের দরজা দিয়ে ঘরের মধ্যেই থাকুন। আর হুজুর মনসুর মিয়াকে নিয়ে বাইরে বসে থাকেন। হুজুর সরাসরি জিন বন্দি করার প্রক্রিয়া শুরু করেন। হুজুর একটা জাল বিছিয়েছিলেন, ওই যে যেই দাগটা দিয়েছিলেন ওই দাগ দিয়ে এমন একটা মায়াজাল সৃষ্টি করেছিলেন যাতে করে ওই জিনগুলো প্রবেশ করা মাত্রই ওই বাড়ি থেকে যেন আর যেতে না পারে। হুজুর রুকিয়া শুরু করেছেন। হুজুর এবার একটা ঘটির মতো দেখতে জিনিস বের করেন আর সেটি হুজুরের সামনে রাখলেন। আর এই মনসুর মিয়ার পুরো মুখের কাপড়, মানে পুরো মুখটাই কাপড় পরিয়ে দিয়েছেন আর কি, আর মুখটা বেঁধেও দিয়েছেন। আর সেই সময় মনসুর মিয়ার আবারও হাতে ব্যথা হতে শুরু হলো। হুজুর এবার দোয়া পড়ছেন আর একটা করে লাঠি দিয়ে বাড়ি দিচ্ছেন ওই যে ঘটিটা আছে না, ওই ঘটিটার উপরে। এবার আকাশ বাতাস কাঁপিয়ে ঝড় উঠে গেল। এমন ঝড় উঠে গেল যে এই রান্নাঘরের মধ্যে গাছ ভেঙে পড়ল, রান্নাঘর ভেঙে তছনছ, শুরু হলো হইচই। আতঙ্কিত হলে মানুষ যেরকম শব্দ করে ওই রকম হইচই শুরু হয়ে গেছে। এবার আকাশটা আরও কালো হয়ে গেল, অন্ধকারে পুরো আশেপাশে ভরে গেল। অনেকক্ষণ চিৎকার চেঁচামেচি হলো, আর এরকম চললেও অনেকক্ষণ। হঠাৎ করে ঝড়ের বেগ আরও বেড়ে গেল। হুজুরও জোরে জোরে দোয়া পড়তে থাকলেন। আর এই সব কিছু দেখছিলেন ঘরের মানুষরা ঘরের ভেতরের যেই বেড়া আছে, এই বেড়া যে ছিদ্র আছে সেটা দিয়ে। তো এইভাবে মনে হলো অনেকক্ষণ চলছে চলছে, হঠাৎ করে মনে হয়েছে মারামারি শুরু হয়েছে। টিনের চালে শুরু হলো মারামারি। টিনের চালের উপর যদি কয়েকটা বিড়াল উঠে মারামারি করে কীরকম হয়, ওই রকম। এক সময় হুজুরের সামনে একটি জিনিস এসে দাঁড়ালো। মনে হচ্ছে অন্ধকারের ভেতরে আর একটা জমাট বাঁধা অন্য আর একটা অন্ধকার। ওই অন্ধকার অবয়বটা এসে হুজুরের কাছে গম্ভীর কণ্ঠেই মিনতি করে বলতে থাকলো, হুজুর আপনার কিন্তু ধারণাও নেই যে কি হতে চলেছে সামনে, দয়া করে আমার জিনদেরকে ছেড়ে দিন। লাখ লাখ জিন ও মানুষের প্রাণের সাথে জড়িত আছে এই সমস্যাটা। আপনার একটি সিদ্ধান্তের কারণে লাখ লাখ প্রাণ যাবে। এখানে যে অন্য আমার জাতির জিনেরা এসেছে তারা এই বাচ্চাটাকে নিয়ে যাবে, মেরেও ফেলবে। আপনি এখন কিছুই বুঝবেন না, আপনি দয়া করে ছেড়ে দিন। হুজুর তো ছাড়তে নারাজ। জিনটি বলে, হুজুর আপনার ধারণাও নাই যে আপনি কি ভুল করছেন। ওরা তো এটাই চায় যে আমরা আপনার কাছে বন্দী হই, আপনাকে
আমি সব বলবো, যদি বন্দী না হই ওদের হাতে। এটা আমার ওয়াদা আপনার কাছে। এই সমস্ত কথা শুনে হুজুরের মনে অন্য একটা চিন্তা আসতে থাকলো। ঘাড়ুজাল তো কারো কাছে এভাবে অনুনয় বিনয় করে না, ঘটনাটা কি? কেনই বা সে এরকম অনুনয় বিনয় করছে? নিশ্চয়ই ওদের গোত্রের আর একটা যে গ্রুপ রয়েছে তাদের সাথে এদের শত্রুতা হয়েছে। হুজুর যদি এদেরকে বন্দি করে তাহলে ওই গ্রুপটার সুবিধা। এ সমস্ত কথাবার্তা যখন শুনলেন, হুজুর মনে মনে সিদ্ধান্ত নিলেন যে উনি মুক্তি দিবেন। হুজুর তখন মুক্তি দিলেন সকল জিনকে, আর এটাও বললেন যে এই জিনদের নাম ধরে ধরে যে অমুক অমুক জিন বাচ্চাটাকে পাহারা দাও। হঠাৎ হুজুর আল্লাহ বলে চিৎকার দিয়ে ওঠেন। বাসার সবাই ভেবেছেন যে হুজুর মনে হয় বেঁচে নেই। চারদিকে সব কিছু নীরব হয়ে যায়। কেউ একজন দরজায় টোকা দিয়ে বলতে থাকেন, ভয় নেই, আপনারা দয়া করে বাইরে এসে হুজুর আর মনসুর মিয়াকে অন্য একটি ঘরে রেখে চলে আসুন। সবাই তো ভয় পাচ্ছিল বাইরে যেতে। তারপর হুজুরের কথা চিন্তা করে ওটাই করা হয়। অন্য ঘরে তাদেরকে রেখে চলে আসেন সবাই। সকালবেলা তারা হুজুরের রুমে যান, গিয়ে দেখেন হুজুর যন্ত্রণায় কাতরাচ্ছেন। মনসুর মিয়ার বাবা হুজুরকে জিজ্ঞেস করেন, হুজুর কালকে আসলে হয়েছিল কি? হুজুর এবার বলেন যে আমার ছেলে পাকিস্তান থেকে দেশে এসেছে, আমি খবর পাঠিয়েছি এখানে আসতে, সন্ধ্যা নাগাদ ইনশাল্লাহ সে চলেও আসবে। ও আসলে দেখি যে এই যে ওরা এত রহস্যময় কথাবার্তা বলছে, এটার আসল রহস্যই বা কী? আমি নিজেও বুঝতে পারছি না আসল রহস্যটা আসলে কোথায়। হুজুর এই কথাগুলো বলছিলেন আর বুকের মধ্যে হাত দিচ্ছিলেন। তখন জিজ্ঞেস করা হয়, হুজুর কি হয়েছে আপনার? হুজুর বলেন, দেখবেন? দেখেন তাহলে। এই বলে হুজুর তার পাঞ্জাবির যে বোতাম আছে এই অংশটা খুলে ফেলেন। এরপর লোকজন দেখতে পেলেন যে বুকের ডান দিকে মৌমাছি কামড়ালে যেমন লাল হয়ে যায়, ফুলে থাকে, তেমন ফুলে আছে। তো হুজুরকে জিজ্ঞেস করলো, হুজুর এটা কি? হুজুর বললেন, আমি নিজেও জানি না, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কেউ বিষ ঢুকিয়ে দিয়েছে আমার শরীরে। আজ রাতেই অবশ্য ইনশাল্লাহ জানা যাবে সব রহস্য। ওদিকে তখনও মনসুর মিয়া অজ্ঞান। হুজুর বলল যে আমাকে একটু একা থাকতে দিন, আপনারা মনসুর মিয়ার একটু সেবা শুশ্রূষা করেন। সন্ধ্যা নাগাদ হুজুরের ছেলে এই মনসুর মিয়ার বাড়িতে এসে পৌঁছায়। এখন প্রশ্ন আসতে পারে, মনসুর মিয়ার বাড়ি সে কিভাবে চিনল? হয়তোবা জিনের রাস্তা বলে দিয়েছে। আর সেই সময় মনসুর মিয়া ছিল ধানের ব্যাপারী, তাই বেশিরভাগ মানুষই মনসুর মিয়াকে এবং তার বাড়ির ঠিকানা চিনত। হুজুরের ছেলে আসার পর দেখেন বাবার অবস্থা তো খুবই খারাপ। তখন জিজ্ঞেস করেন যে এটা কিভাবে হলো। তার বাবা তাকে জানায় যে রুকিয়ার সময় এমনটা হয়েছে। তখন কিন্তু ফোলাটা আগের থেকে বেড়ে একদম কালো হয়ে গেছে। হুজুরের ছেলে বলল, আব্বা এখানে কি এমন জিন আছে যার জন্য আপনি আমাকে ডাকলেন বাড়ি থেকে? আর জীবদ্দশায় তো আমি কখনো দেখিনি যে আপনি যে দাগে বসেছেন সেই দাগ পার হয়ে আপনাকে ক্ষতি করতে পারে কোনো জিন। কে সেই জিন? হুজুর বললেন, রাত হলেই বাবা সব জানতে পারবা। সেই রাত্রে আবার আগের মতো সব কিছু করা হয়। সবাইকে ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়ে আবার সেই রুকিয়ার আয়োজন করা হয়। হুজুর খুব কষ্ট করে উঠে গিয়ে তার ছেলের সাথে বসেছেন, আর পাশে রয়েছে মনসুর মিয়া। এবার মনসুর মিয়ার গায়ের উপর জিন হাজির করার চেষ্টা করা হয়, কিন্তু যতই দোয়া পড়ছে মনসুর মিয়া হাতের ব্যথায় টিকতেই পারছে না। একসময় মনসুর মিয়া আবারও হুঁশ হারান। সারা তো হুঁশ হারাইছেন, দিনের বেলা একটা সময় হুঁশ আসছিল, তখন সেবা শুশ্রূষা করা হয়েছে। রাতের বেলা আবার যখন রুকিয়া শুরু করা হয়েছে আবার হুঁশ হারিয়েছেন। তখন সবাই চুপ। তখনই একটা ছায়া অবয়ব কোনখান থেকে এসে হুজুর আর তার ছেলের সামনে ধপাস করে বসে। অবয়বটি বলে, আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। আপনি যদি কাল উপকার না করতেন তাহলে আমরা বন্দী হয়ে যেতাম আর এক পর্যায়ে মারা যেতাম। আমাদেরকে ধরে নিয়ে যেত আমাদেরই জাতির ভাইয়েরা, অন্য কোনো গোত্রের কেউ না। হুজুর এবার প্রশ্ন করলেন, তোমরা তো ঘাড়ুজাল জাতির জিন, তোমরা আমার কাছে সাহায্য চাইলা কেন? আর তোমরা কেন এখানে এতটুকু বাচ্চাকে নিয়ে? তোমাদের কি এমন কারাকারি? কেন এই মনসুর মিয়ার মধ্যে একটা সাধারণ মানুষকে এত কষ্ট দিচ্ছ? কি চাই তোমাদের?
আর এই মনসুর মিয়ার শরীরে তুমি আসলে না কেন, সরাসরি সামনে এসে বসলা কেন? জিনটি বেশ কিছুক্ষণ চুপ থেকে বলে, কিভাবে ঢুকবো হুজুর? আমার মালিক এই লোকটার শরীরে, এর শরীরে অন্য কোনো জিন আসতে পারবে না। আর এর ভেতর যে আমার মালিক আছে তা অন্য জিনেরাও জানে না। আমি চাইলেই আপনাকে কাল মিনতি না করে হত্যা করতে পারতাম, সেই ক্ষমতা আমার ছিল, কিন্তু আমি মিনতি করেছি আপনার কাছে। আপনি আমার জিনদের বন্দি করেছেন এমন একটা বিপদের সময়, আমি তখন বাধ্য হই অনুরোধ করার জন্য। এই লোকটার ভেতর আমার মালিক রয়েছে, আমার মালিককেও তো রক্ষা করতে হবে। হুজুর বলল, মানে তোমার আবার মালিক আসলো কোত্থেকে? তুমি না সর্দার? জিনটি বলল, আমি সর্দার কিন্তু মালিক নই। শুনুন তাহলে, এখন থেকে প্রায় অনেক বছর আগে আমাদের সম্রাটের দুটি সন্তান হয়, যমজ সন্তান। তাদের নাম রাখা হয় কালরিন, চাইরিন। তারা বড় হতে থাকে, আর আমাদের জাতির সবাই জন্ম থেকে কালো জাদু শিখত। এরাও কালো জাদু শিখত ছোটবেলা থেকেই। এদের কালো জাদুর পরীক্ষাও নেওয়া হতো মাঝে মাঝে। প্রথম পরীক্ষাতেই চাইরিন জিতে যায় আর কালরিন হেরে যায়। সেই থেকেই কালরিন মনে মনে হিংসা করত তার আপন ভাইকেই। কালরিনের লোভ ছিল সম্রাট হওয়ার। আমরা ঘারুজাল জাতুর জিনেরা খুবই বদমেজাজি, অহংকারী আর ভয়ঙ্কর রাগীও বটে। কিন্তু এরা দুই ভাই ছিল দুই রকমের। কালরিনের জাদুর প্রতি টান বেশি। কালরিন ছোট থেকেই ভয়ঙ্কর ভয়ঙ্কর কালো জাদুর শিক্ষা লাভ করতে থাকে, যা ছিল এই বয়সে একদম বারণ। কালরিন খুব জেদি ছিল, আর চাইরিন ছিল খারাপ, তবে আমাদের দিক থেকে এটা তেমন খারাপ না। কালরিন বড় হয়ে সম্রাট হবার জন্য কালো জাদু শিখত আর অন্য জিনদের উপর প্রভাব বিস্তার করত। সে জিন হয়ে জিনদের উপর কালো জাদু করত এবং জিনদের শরীর দিয়ে কালো জাদু চর্চা করত। ধীরে ধীরে দুই ভাইয়ের মধ্যে ক্ষমতার নেশা বাড়তে থাকে। এরা দুই ভাই ভয়ঙ্কর জাদু করত, আর এর ফলে তাদের মধ্যে শত্রুতা বাড়তে থাকে। এই দুই ভাই যখন প্রাপ্তবয়স্ক হয়, তাদের মধ্যে শক্তির লড়াই দেওয়া হয়, যেখানে কালো জাদু দিয়ে লড়াই হয়েছিল। দুই ভাই সমান ক্ষমতা দেখায়, শরীরের শক্তির লড়াইও এরা সমান ছিল। আর আমাদের কোনো গোত্র নেই, দলও নেই, আমাদের পুরোটাই হলো একটা জাতি। আমাদের সম্রাট তখন সিদ্ধান্ত নেন দুইজনকে তিনি সম্রাট বানাবেন। সেই অনুযায়ী আমাদের সম্রাট সিদ্ধান্ত নেন, কিন্তু চাইরিন একটা ভুল করে বসে। সে অন্য এক জাতির মেয়েকে নিয়ে চলে আসে এবং জানায় এই মেয়েকে সে বিয়ে করবে, যেখানে অন্য জিনদের এখানে আসাই নিষেধ। আর সে অন্য আর একটা জাতির একজনকে নিয়ে এসে বলছে সে বিয়ে করবে। এটা শুনে আমাদের সম্রাট খুবই মন খারাপ করলেন। এটা তো হতে পারে না, ঘারুজাল জাতুর জিনের সাথে অন্যদের আসলে মিশবে না। ঘারুজাল জাতের জিন সম্পূর্ণই আলাদা। এদিকে সম্রাট তো মেনে নিতে পারছেন না, তবুও ইচ্ছের বিরুদ্ধে মেনে নিতে উনি বাধ্য হন। এই ফাঁকে সুযোগ পেয়ে যায় কালরিন। সে তার বাবার কানে বিষ ঢালতে থাকে, চাইরিনের বিরুদ্ধে বিভিন্ন কথা বলতে থাকে। সে এমন একটা কাজ করছে যে অন্য জাতির মেয়েকে বিয়ে করছে, সে যদি সম্রাট হয় তাহলে আমাদের জাতিটাই বিলুপ্ত হয়ে যাবে। এইভাবে যদি আমাদের অন্য ঘারুজাল জাতির জিন সদস্যরা এটা দেখে আর একটা গোত্রের জিন নিয়ে আসে, দেখা যাবে মানুষ নিয়ে আসছে, মানুষদের ভিতর থেকে কোনো মেয়েকে নিয়ে আসছে, বলছে যে আমি বিয়ে করব, তখন সম্রাট কীভাবে এটা মানা করবে? সে নিজেই তো অন্য আর একটা গোত্রের একটা মেয়ে জিনকে নিয়ে আসছে বিয়ে করার জন্য, আর বিয়েও করছে। এভাবে আমাদের জাতির যে মূল ধারা এটা নষ্ট হয়ে যাবে, এটা সংকর জাতিতে পরিণত হবে, আমাদের শক্তি কমতে থাকবে। এটা তো ঠিক না, এটা ঠিক হচ্ছে না। এভাবে তো আমরা আমাদের জাতির শক্তি নষ্ট হতে দিতে পারি না, আমাদের জাতিটাকে বিলুপ্ত হতে দিতে পারি না। বিভিন্ন জিনেদের জাতি এভাবে বিলুপ্ত হয়ে গেছে। এক গোত্রের সাথে আর এক গোত্রের বিবাহ শাদী হয়েছে, এরপর মানুষদেরকে নিয়ে আসছে, তাদের সাথে বিয়ে হয়েছে। এভাবে এই গোত্রের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে। আমরা তো এটা করতে পারি না। এই ধরনের কথাবার্তা বলতে থাকে তার বাবার কাছে। সম্রাট এই কথাগুলোতে বেশ প্রভাবিতও হন। সম্রাট এবার
মৌখিকভাবে ঘোষণাই দিয়ে দিলেন, আমার পর কালরিন সম্রাট হবে। এটা শুনে ছাইরিন যখন প্রশ্ন করে যে আমাদের দুইজনেরই তো সম্রাট হওয়ার কথা ছিল, এরকমই একটা চিন্তা করেছিলা, এখন আবার কেন কালরিন সম্রাট হবে? সম্রাট তখন এই প্রশ্নের উত্তর দেয় না। সম্রাট তার এই সন্তানকে এখন সহ্য করতে পারেন না। কিন্তু এই কালরিনের স্বভাব ছিল একদমই খারাপ। সে সম্রাট হবার ঘোষণার পর থেকে কাউকে দাম দিত না। এমনকি তার নিজের বাবা যে চলমান সম্রাট, বর্তমান সম্রাট, তাকেও সে দাম দিত না। এরকম অবস্থা বেশ কিছুদিন চলতে থাকার কারণে রাগে ক্ষোভে সম্রাট আবারও একটি নতুন সিদ্ধান্ত নেন। দুই ভাইকেই তিনি সম্রাট বানাবেন বলে পুনরায় সিদ্ধান্ত নেন। সেই কথা অনুযায়ী সম্রাটের মাথায় একটা রাজকীয় পাথর ছিল, যেটা ঘাড়োজাল জাতির জিনেদের সম্রাটদের মাথায় এই পাথরটা থাকে। এই যে পাথরটা, এটা একটা বিশেষ পাথর। এই পাথর যার কাছে থাকবে সেই সম্রাট বলে গণ্য হবে। কিন্তু এই পাথর তো একটা, ওই পাথরটিকে দুইটি ভাগে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে দুইজনকে দেয়া পসিবল বা সম্ভব। এরপর এই পাথরটা দুই ভাইকেই দেয়া হয়। যখন এই পাথরটা দুই ভাগে ভাগ করে দুই ভাইকে দেয়া হয়, এরপর থেকে সম্রাটের শরীর খারাপ হতে থাকে। আমাদের জাতির যেই চিকিৎসক রয়েছেন তারা কিন্তু খুবই দুর্ধর্ষ প্রকৃতির চিকিৎসক। পৃথিবীর অনেক দুরারোগ্য ব্যাধির চিকিৎসা তারা জানেন, বিভিন্ন ধরনের কালো জাদুর চিকিৎসাও তারা জানেন। তারাও চিকিৎসা করে কোনো ধরনের ফল পেলেন না। এমন কেন হচ্ছে তা জানার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়। আমার সন্দেহ ছিল ছাইরিন হয়তো এমন কিছু করেছে সম্রাট না হওয়ার ক্ষোভের কারণে। হতে পারে এমনটা, কারণ যখন বলা হয়েছিল যে আর একজন সম্রাট হবে তখন তো ছাইরিন ক্ষিপ্ত হয়েছে, তখন কিছু করতে পারে। এখন না হয় সম্রাট দুজনকেই সম্রাট হিসাবে ঘোষণা দিয়েছেন, কিন্তু কিছুদিন আগেই তো উনি অন্য সিদ্ধান্তে ছিলেন। হয়তোবা ওই সময়ে ছাইরিন কিছু করেছে। আমি অনেক দিন ছাইরিনের পেছনে গুপ্তচর হয়ে কাজ করি, কিন্তু কিছুই পাই না। একদিন আমি দেখতে পাই কালরিন কোথায় যেন যাচ্ছে, সাথে কোনো জিন নেই, অথচ তার সাথে দেহরক্ষী থাকে। আমি তার পিছু নিতে শুরু করি। কালরিন একটি পাহাড়ে ঢুকে যায় আর মানুষের রূপ ধরে সে পাহাড়ে ঢোকে। সেই পাহাড়ে আরও একটা মানুষ ছিল। এই মানুষটা ওখানে আগে থেকেই ছিল। আমি বুঝতে পারি এই মানুষটা কোনো একটা তান্ত্রিক। এই দুইজনের সাথে অনেক কথা হয়, কিন্তু এক পর্যায়ে একটা কথা শুনে আবার পিলে চমকে যায়। সেই কথাটা ছিল এমন, যত তাড়াতাড়ি মরবে আমি তত তাড়াতাড়ি সম্রাট হব, আর তোকে অনেক শক্তিশালী বানিয়ে দেব। দেখিস না, বুড়োটা তো মরেই না। আমি এবার বুঝে ফেলি কালরিন এই তান্ত্রিককে দিয়েই কালো জাদু করেছে, তাও আবার নিজের বাবার উপরে। আমি গিয়ে সম্রাটকে সব জানাই। সম্রাট নিজের ছেলের এমন কর্মকাণ্ডে খুবই কষ্ট পান। সম্রাট এবার নতুন করে সবার সামনে আবারও ঘোষণা দেন, তোমাদের নতুন সম্রাট এখন থেকে ছাইরিন। দুইজনকে সম্রাট বানানোর চিন্তা করেছিলাম, সেটাও বাদ। এখন থেকে ছাইরিনই তোমাদের নতুন সম্রাট হবে। কিন্তু এখন আর সম্রাটের কথা দাম ছিল না, কারণ তার কাছে ওই পাথরটা তো নাই। পাথরটা তো দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এই দুই ভাইয়ের মধ্যে শুরু হয়ে যায় এখন লড়াই। দুই ভাইয়ের আলাদা আলাদা দল তৈরি হয়ে যায় আমাদের গোত্রের ভেতর থেকেই। ছাইরিনের পক্ষে একটা দল, কালরিনের পক্ষে আর একটা দল। অথচ আমরা একই জাতির, কিন্তু দুইটা দল হয়ে গেছে, দুইটা গোত্রের মতো হয়ে গেছে। এরা তো লড়াই করতে থাকে, আর এর মধ্যে আমাদের সম্রাট মারা যায় ওই তান্ত্রিকের কালো জাদুর প্রভাবে। কালরিন ওই তান্ত্রিককে তার অধীনে রেখে সুরক্ষা দেয়, কেননা ঘাড়োজাল জাতির জিনের সম্রাটের উপরে কোনো একজন মানুষ তান্ত্রিক কালো জাদু করেছে, এটা সাধারণ কোনো তান্ত্রিক নয়, এটা অসাধারণ কোনো এক তান্ত্রিক। যার কারণে কালরিন তার অধীনে রেখেই ওই তান্ত্রিককে সুরক্ষা দেয়। এভাবেই ঘাড়োজাল জাতির জিনের মধ্যে দুইটা দল সৃষ্টি হয়ে যায়, কিন্তু রাজ্য একটাই,
কিন্তু দল দুইটা। আমি চলে যাই ছাইরিনের দলে। যখন কারো বিচার করা হতো তখন দুই সম্রাটের সম্মতির প্রয়োজন হতো, আর এদের সিদ্ধান্ত হতো পূর্ব আর পশ্চিম। কেউ কারো সিদ্ধান্তকে পাত্তা দিত না। এইভাবে চলে যায় অনেক দিন। কালরিন মনে করে একাই সম্রাট হওয়ার বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করতে হবে, পরিকল্পনা করতে হবে, এমনটাই সে ভাবে। একদিন ছাইরিনের স্ত্রীর ভাই বোনদেরকে ধরে আনা হয়। ছাইরিনের স্ত্রী এসে হাজির হন। ছাইরিনের স্ত্রী বলে, এদের অপরাধ কি? কালরিন বলে, এরা আমাদের রাজ্যে প্রবেশ করার সাহস করেছে, তাই এদেরকে হত্যা করব। ছাইরিনের স্ত্রী বলে, ওরা আমার ভাই বোন, আমাকে ওরা দেখতে আসতেই পারে এই রাজ্যে, তার জন্য কি ওদেরকে হত্যা করতে হবে? এরা কি তোমারও আত্মীয় স্বজন না? তখন কালরিন খুবই অপমান করে ছাইরিনের স্ত্রীকে, আর ছাইরিনের স্ত্রীর যেই জাতি, সেই জাতিকে নিয়েও অনেক অশ্রাব্য কথা বলে। এতে ছাইরিন তার ভাইয়ের উপর আক্রমণ করে এবং তাদের দুইজনের মধ্যে ব্যাপক ঝামেলা সৃষ্টি হয়ে যায়। একটা পর্যায়ে কালরিন তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়, কিন্তু মনে মনে ক্ষোভ থেকেই যায়। কিছুদিনের মধ্যে ছাইরিনের একটা পুত্র সন্তান হয়, আর এই সুযোগটাই কাজে লাগায় কালরিন। সে ওই তান্ত্রিককে দিয়ে এক ভয়ঙ্কর কালো জাদু করায়, আর সেটি তার ভাবির হাত দিয়েই খাওয়ানো হয় খুব কৌশলে। বেহুশ হয়ে যায় ছাইরিন। যখন চোখ খোলে জানতে পারে তার ছেলেকে নিয়ে গেছে, সে রাগে তার সেনাবাহিনী নিয়ে হামলা করতে যায় ওই পাহাড়ে যেখানে ওই তান্ত্রিক ছিল। সেখানে নিয়ে যাওয়া হয় মূলত ছাইরিনের ছেলেকে। ছাইরিন সেখানে গেলে তাকে বলে দেওয়া হয় তার সম্রাটের যে পদ এটা ছেড়ে দিতে হবে, আর এই পাথরটাও দিয়ে দিতে হবে। সন্তানের মায়ায় দুর্ধর্ষ এই ঘাড়োজাল জাতির জিন সে এটা দিয়েও দেয়, কিন্তু কালরিন সেই পাথরের সাহায্যে তার ছেলের রক্তেরও সাহায্য নেয়, আর তার ছেলের যেই রক্ত আর সেই যে পাথর, এই দুটোর সাহায্যে একটা পয়সার মধ্যে ছাইরিনকে বন্দি করে ফেলে। আর যখন সে রেগে গিয়ে তার ভাইয়ের সন্তানকে হত্যা করতে যাবে, তখন ওই তান্ত্রিক তাকে জানায়, এই ছেলেকে হত্যা করো না, কারণ এই ছেলের মধ্যে এমন একটা ক্ষমতা আছে যা দুটি ভিন্ন গোত্রের জিনেদের মিলনের মাধ্যমে তৈরি হয়েছে। এই ছেলেকে যদি 13 বছর বয়সে বলি দেয়া হয়, তাহলে কালরিন এমন একটা শক্তি পাবে যা অত্যন্ত বিরল শক্তি। তার ভিতরে এমন একটা শক্তি আসবে, সে একাই লক্ষ লক্ষ জিনের শক্তির অধিকারী হয়ে যাবে। লক্ষ লক্ষ জিনকে সে এক নিমিষে শেষ করে দিতে পারবে। সে যেখানেই যাবে, যত বড় জিনই হোক না কেন, কালরিনের কাছে মাথা নত করতে বাধ্য হবে। সে শয়তানের কাছাকাছি ক্ষমতা লাভ করতে পারবে। এ কথাগুলো যখন আমি শুনি, আমি তখন খুব ভয় পাই। যারা যারা ছাইরিনের দলে ছিল সবাইকে এক এক করে বন্দি বানিয়ে মরুভূমির কাছে নিয়ে রেখে দেয়। মরুভূমির বিভিন্ন জায়গায় তাদেরকে বন্দি বানিয়ে রাখে। আর আমি এটাও শুনে নেই যে ছাইরিনকে কিভাবে মুক্ত করা যাবে। এই পয়সার মধ্যেই আমার মালিক। এই জন্য আমি বলেছি যে আমার মালিক এখানে। আমি সহ আমার অধীনে থাকা কিছু জিন লুকিয়ে লুকিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে থাকি। এবার ছাইরিনের স্ত্রীকেও বন্দি বানিয়ে নেয়, আর ছাইরিনের স্ত্রীর রাজ্যে গিয়ে সেই রাজ্যের পুরো জিন জাতিকে একদম ধ্বংস করে দেয়। তার স্ত্রী এখনও ওখানেই বন্দি। কালরিন চায় তার চোখের সামনে সন্তানকে হত্যা করতে, অর্থাৎ কালরিন চায় ছাইরিনের স্ত্রীর সামনেই যেই বাচ্চাটাকে ধরে আনা হয়েছে, বন্দি করা হয়েছে, অর্থাৎ ছাইরিনের সন্তানকে ছাইরিনের স্ত্রী অর্থাৎ ওই বাচ্চার মায়ের সামনেই বলি দেবে, হত্যা করবে। আমি তখন চুপ করে জীবনের ঝুঁকি নিয়ে সেই পয়সাটি আর ওই পাথরটি নিয়ে পালিয়ে যাই। আমি আর আমার সাথীর এক গোপন স্থানে পালিয়ে আছি। এখন যা কালরিন জানে না। তারা আমাদের হন্যে হয়ে খুঁজছে, আর মাঝে মাঝে তার সেনাবাহিনী আমাদেরকে খুঁজে পায় আর আমাদের সাথে লড়াই হয়। আমরাও আবার পালিয়ে যাই। এভাবে লুকোচুরি খেলাই আমাদের চলছে। এ সমস্ত কথা শোনার পর হুজুর বলেন, তাহলে এই বাচ্চাটার সাথে তোমাদের শত্রুতা কি?
এ তো একটা মানুষের বাচ্চা, এর সাথে তোমাদের তো কোনো শত্রুতা হওয়ার কথা নয়। জিনটা আবার বলা শুরু করে, আমি চুপ করে শুনে নিয়েছি যে সাইরেনকে কিভাবে মুক্ত করা যায়। সেই অনুযায়ী ওই পাথর আর ওই পয়সাটি নিয়ে এসেছি। তার মধ্যে সাইরেন বন্দি। তার মুক্তির জন্য আমি অনেক জায়গায় গিয়েছি, বড় বড় জিনদের সাথে দেখা করেছি, বড় হুজুর কবিরাদের সাথে দেখা করেছি, কিন্তু সাইরেনকে মুক্তি করার একটাই উপায় রয়েছে, তার সন্তানের রক্ত দিয়ে ওই পাথরের মাধ্যমে কালো জাদু করলে সাইরেন মুক্তি পাবে। কিন্তু সাইরেনের তো একটাই সন্তান, তাও আবার কালরিনের কাছে বন্দি। ওই সন্তানকে যে কোথায় রেখেছে তা শুধু কালরিন ছাড়া আর কেউই জানে না। আমি একটা ভয়ঙ্কর কালো জাদু করি, এর ফলে সাইরেন মুক্তি না পেলেও মুক্তির একটা আশা পায়। ওই পয়সাটির উপর যখন কালো জাদু করি, তার কারণ হলো সাইরেন মুক্ত হতে পারবে না, কিন্তু কোনো মানুষের শরীরে ও মুক্ত হতে পারবে, কিন্তু ওই মানুষের শরীরে কোনো প্রভাব ফেলতে পারবে না, তাকে দিয়ে কোনো কাজ করাতে পারবে না। একটা আত্মা হয়েই ভিতরে থেকে যাবে, ভিতরে সে সব দেখবে শুনবে কিন্তু কিছু করতে পারবে না। সে যে মানুষের শরীরে থাকবে সে সেটা দেখবে, সেটাও সে অনুভব করবে, সে যা করবে সাইরেন সেটাও ফিল করবে। মানুষের শরীরটি যখন কষ্ট পায়, ওর ভেতরে থাকা সাইরেনও কষ্ট পায়। তাই আমরা বিভিন্ন মানুষের শরীরে এই পয়সাটি দিতে থাকি, কিন্তু আমরা চাইলেই সবার শরীরে দিতে পারি না, তার অনুমতি লাগে। মনে যদি এক বিন্দুও ইতস্তত ভাব না থাকে বা ভয় না থাকে, তাহলে কিন্তু কাজ হবে না, এই পয়সা কাজ করবে না। এই পয়সার ভার সবাই নিতে পারে না। বেশিরভাগ মানুষ সাথে সাথে মারা যায়, সাথে সাথেও মারা যায়, আবার কিছুদিন পরেও মারা যায়। আর যারা মারা যায় না, তারা যদি তাদের পরিবার থাকে, যদি তাদের সন্তান হয়, এই সন্তানটা হবে জিন এবং মানুষের সন্তান। অর্থাৎ যেই ব্যক্তির শরীরে এই পয়সাটি থাকবে, তার যদি সন্তান হয়, তার ঔরসে সন্তান জন্ম নেবে, সে জিন এবং মানুষের সন্তান হবে, কারণ তার শরীরে সাইরেনের উপস্থিতি রয়েছে। আমরা অনেক খুঁজেছি কিন্তু সঠিক শরীর পাইনি, যদিও ঠিক শরীর পেয়েছি, কিন্তু বাচ্চাটি জন্ম নেওয়ার সাথে সাথেই মারা যায়, অর্থাৎ ওই সন্তানটি বাঁচে না। এখন থেকে 2 বছর আগে যে ফয়েজ লোকটি ছিল, তার সন্তান জীবিত জন্ম হয়েছিল, আমরা খুব খুশি হয়েছিলাম, তার স্ত্রীকে আমরা পাহারা দিতাম। কিন্তু বাচ্চা জন্ম নেওয়ার 40 দিনের দিন রাতে কালরিনের অনুগত জিনেরা এসে আমাদের কাছ থেকে বাচ্চাটি নিয়ে মেরে ফেলে। কারণ বাচ্চাটি যদি জীবিত থাকে তাহলে আমরা সাইরেনকে মুক্ত করতে পারবো, আর বাচ্চাটি যদি মারা যায় তাহলে তো আমরা পারবো না। এখন মনসুর মিয়ার সন্তানকে আমরা নিয়ে যাব, তা না হলে বড় বিপদ হয়ে যাবে। কালরিনকে কোনোভাবেই আমরা আটকাতে পারবো না, তাকে আটকাতেই হবে। সাইরেনের সন্তানের বলির যে আয়োজন করা হয়েছে, সেই আয়োজনটা বন্ধ করার জন্য। আর এই বাচ্চাটির উপর যখন কালো জাদু করে রক্ত বের করে নেওয়া হবে, তখন এই বাচ্চাটি মারা যাবে, কারণ এর শরীরে মানুষ এবং জিনের রক্ত রয়েছে। এতটুকু বাচ্চার উপর কালো জাদু করলে এই ধকল এই বাচ্চা সহ্য করতে পারবে না, এই কারণে বাচ্চাটা মারা যাবে। আর এটা ছাড়া আমাদের উপায়ও নাই, কারণ আমার মালিককেও মুক্ত করতে হবে, তার সন্তানকেও বাঁচাতে হবে। সবগুলো কথা হুজুর শুনলেন, বললেন এই বাচ্চাটা তো নিষ্পাপ, বাচ্চাটার তো কোনো দোষ নাই। তখন জিনটা বলে, দোষ কি দোষ না সেটা বোঝার ক্ষমতা আমরা হারিয়েছি। আপনার মালিক যদি বন্দী থাকতো, আপনার মালিকের সন্তানকে যদি বলি দেওয়ার উদ্দেশ্যে সেই বাচ্চার মায়ের সামনেই বলি দেবে এমন আয়োজন করা হয়, তাহলে আপনি কি দোষ কি না দোষ এটা কি বুঝবেন? আমিও বুঝি না। আপনার মানুষ হিসাবে এই জিনিস বুঝতেন না, আমরা জিন হিসাবে কিভাবে বুঝবো সেটাই বলেন। আমার শুধু একটাই চাওয়া, আমার মালিককে মুক্ত করতে হবে, আর কালরিনকে হত্যা করতেই হবে। আর আমার মালিকই একমাত্র সেই জিন যে কালরিনকে মারতে সক্ষম, আমরা পারবো না। কালরিন যে ধরনের কালো জাদু করে, এটা কাটানোর ক্ষমতা শুধু আমার মালিক সাইরেনেরই রয়েছে, আমরা এটা পারি না।
ওই জিনটা আরও বলে হুজুরের ছেলেকে যে তোমার বাবার বুকে ওটা কোনো সাধারণ ব্যথা নয়, এটা হলো আমাদের এক গোপন অস্ত্র, এটা আমাদের এক ধরনের লালা যা বিষের মতো কাজ করে, এর কোনো চিকিৎসা নেই। যখন এটা বুকের বাম দিক থেকে বুকের ডান দিকে যাবে, এক সময় সেটা হার্টের মধ্যে ঢুকে যাবে বা হৃদয়ে ঢুকে যাবে, তখন এই ব্যক্তি মারা যাবে। গতকাল আপনি আমাদেরকে যখন বন্দি করছিলেন তখন কালদিনের একটি জিন আপনাকে মৌমাছি হয়ে কামড় দেয় আর বিষ ঢেলে দেয়। এ কথা শোনার সাথে সাথে হুজুরের ছেলে ভয়ে আতঙ্কে বলে ওঠে, এখন উপায় কি? জিনটি বলে, এটার একটাই উপায়, আমার মালিকের লালা, সে যদি মুক্ত হয়ে তার মুখে লালা লাগিয়ে দেয় তাহলেই এই বিষক্রিয়া থেমে যাবে। হুজুর তখন বলেন, সেটা তো বুঝলাম, কিন্তু এই মনসুর মিয়ার হাতে ব্যথা কেন হয়? তখন জিনটা বলে, মনসুর মিয়ার আশেপাশে যখন কোনো জিন আসার চেষ্টা করে বা ক্ষতি করার চেষ্টা করে তখনই তার হাতে ব্যথা হয়। মূলত এই হাতে যে ব্যথাটা, এই ব্যথাটা অন্য কোনো জিনের উপস্থিতিতেই এটা হয়, কারণ অন্য জিন যে আসে সেই জিনটা মনসুর মিয়াকে ক্ষতির মাধ্যম দিয়ে আমার মালিকেরও ক্ষতি করার চেষ্টা করে। মনসুর মিয়ার কাছে যখন অন্য জিন আসে আমার মালিককে হত্যা করার জন্য, তখন আমার মালিক মনসুর মিয়ার শরীর থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, আর তখন এই পয়সার মতো জিনিসটা এক জায়গা থেকে আর এক জায়গা নড়াচড়া করে, চলাচল করে। এই জন্যই মনসুর মিয়ার হাতে তীব্র ব্যথা হয়। হুজুর বলেন, তাহলে এখন উপায় কি? জিনটি বলেন, কোনো উপায় নেই। আজকে ৩৯তম দিন, ৪১তম দিনের দিন আমরা এই বাচ্চাটিকে নিয়ে যাব। হুজুর তখন বলেন, নিয়ে যাবা মানে? তুমি তো কথা দিয়েছিলে নিয়ে যাবা না। জিন বলে, আমি সব বলার কথা দিয়েছি, বাচ্চা নিয়ে যাব না এই কথা তো আমি আপনাকে একবারও বলি নাই। তারপর তোমাদের 2 দিন সময় দেয়া হলো, এর মধ্যে যদি তোমরা কোনো উপায় বের করে মালিককে মুক্তি দিতে পারো তাহলে আমরা ওই বাচ্চাটিকে নিয়ে যাব না, আমাদের দরকারও নাই। সময় মাত্র 2 দিন, মনে থাকে যেন। তোমরা যদি কোনো উপায় বের করো তোমাদের পদ্ধতি অনুযায়ী, দেখো পারো কি না। কিন্তু মনে রেখো, সময় 2 দিন, এরপরে কিন্তু আমরা কোনো কথাই শুনবো না। আমরা আমাদের যে সমস্যা, এই সমস্যার কথা কিন্তু বলেছি। সুতরাং এখন কিন্তু আমাদেরকে আর খারাপ ভাবার কারণ নাই। হ্যাঁ, আমরা খারাপ, আমার মালিককে বাঁচানোর জন্য, মালিকের সন্তানকে বাঁচানোর জন্য, মালিকের স্ত্রীকে বাঁচানোর জন্য আরও যদি খারাপ হতে হয় আমরা সেটাই হব। এই বলেই ওই চিন্তা চলে যায়। হুজুর আর হুজুরের ছেলে ভাবতে থাকেন কি করা যায়, কারণ ওরা ওদের মালিক এবং মালিকের সন্তানকে বাঁচানোর জন্য, মালিকের স্ত্রীকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করবে। এটা আসলে থামানোর উপায় নেই বললেই চলে। হুজুরের ছেলে বলেন তার বাবাকে যে, বাবা তোমারও তো প্রাণের ঝুঁকি আছে, আমি তোমাকে তো হারাতে দিতে চাই না। হুজুরের ছেলে বাড়ির সবাইকে নিয়ে বসে। হুজুরের ছেলে বলেন, আপনাদের সমস্যার সমাধান করতে এসে এখন আমার বাবার প্রাণের ঝুঁকি সৃষ্টি হয়েছে। কীভাবে এই সমস্যার সমাধান করবো আমি জানি না, তারপর আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা আমরা রাখবো, দেখি কি সমাধান বের হয়। এই বলেই মনসুর মিয়া, হুজুর আর হুজুরের ছেলে গত 2 দিন থেকে একটা ঘরে ছিলেন, মানে ওনারা টানা 2 দিন একটা ঘরে ছিলেন। ছেলে বলেন যে এই 2 দিন আমাদেরকে ডাকবেন না। 2 দিন পার হয়ে যায়। 2 দিন পর হঠাৎ সন্ধ্যার সময় তারা রুম থেকে বের হন। হুজুরের ছেলেকে অনেক ক্লান্ত লাগছিল। হুজুরের ছেলে বলেন, আমাদেরকে কিছু খাবার দিন। তাকে জিজ্ঞেস করা হলো, মনসুর মিয়ার বড় হুজুর কোথায়? ছেলে বলে যে ওনারা আছেন অচেতন অবস্থায়। এরপর হুজুরের ছেলে বলা শুরু করলেন, আমি গত 2 দিন থেকে আমার বড় বড় শক্তিশালী জিনেদেরকে দিয়ে খবর সংগ্রহ করার চেষ্টা করি যে এই সাইরিনকে মুক্ত করার কোনো উপায় আছে কিনা, আমার বাবার শরীরে যে বিষ আছে তা কাটানোর কোনো কিছু আছে কিনা। আমার জিনেরা আমাকে জানায় যে এটা তাদের জানার মধ্যে নাই। আমি অনেক শক্তিশালী জিনেদের কাছে খবর পাঠাই, সবাই একই কথা বলে যে এর কোনো বিকল্প নাই, কোনো উপায় তাদের জানা নাই। এর মধ্যে একটা দিন আমার কাছে খবর
আসে যে তাদের খুব সম্মানিত এক বুজুর্গ জিন রয়েছে, তিনি চেষ্টা করলে এর সমাধান বের করলেও করতে পারেন আল্লাহর ইচ্ছায়, কিন্তু উনি এখানে আসবেন না। কারণ এরকম বুজুর্গ জিনেদেরকে কোথাও ডাকাটা সম্মানের মধ্যে পড়ে না, এতে তারা অসম্মানিত বোধ করতে পারেন, আর এটা আদবের খেলাফ। আমাকে যেতে হবে তার সাথে দেখা করার জন্য। উনি কারো ডাকে সাড়াও দেন না, উনি কোথাও আসেনও না, সবাই তার সাথেই দেখা করতে চায়। এমনকি জিনেরাও তার সাথে দেখা করতে যায়, মানুষও তার সাথে দেখা করতে চায়। সশরীরে মানুষকে তার সাথে দেখা করতে হবে। তার সাথে দেখা করার একটাই উপায়, সশরীরে দেখা করতে হবে। আমি সেই দেখাটি করেছি। আসলে উনি কিভাবে দেখা করেছিলেন এটা জানা যায়নি। ধারণা করা হয় হয়তোবা শক্তিশালী কোনো জিনের সাহায্যে সশরীরে ওই জিনের সাথে উনি দেখা করেছিলেন, জিনদেরই কোনো যানবাহন দিয়ে। তো এরপরে উনি বলতে থাকেন যে জিনদের শিখিয়ে দেওয়া যে নিয়মগুলো, সেই নিয়মগুলো আমি একটি নির্দিষ্ট স্থানে গিয়ে করতে থাকি। আমি চোখ বন্ধ করে আমল করতে থাকি। অনেকক্ষণ পর আমার কানে সালাম ভেসে আসে, আমার নাম ধরে কেউ ডাকতে থাকে। আমি চোখ খুলে দেখতে পাই আমি একটা অন্য জগতে। ওই বুজুর্গ জিন আমাকে জানায় যে বাবা, তোমার হঠাৎ এখানে আসার কারণ কি? তোমার কাছেই তো শক্তিশালী জিন আছে, আমাকে কেন দেখা দিতে হলো? আমার কাছেই তোমাকে কেন আসতে হলো এত কষ্ট করে? তখন আমি বলি, আপনাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু এটি ছাড়া আমার কাছে আর কোনো উপায়ই নেই। এটিতে আমার বাবা, একটা শিশু, এক লোকের প্রাণ এবং আরও লক্ষ লক্ষ জিনেদের প্রাণ সংশয়ে আছে এই বিষয়ের সাথে। তখন ওই বুজুর্গ জিন বলেন, বলো তুমি কি বলতে চাও? এরপর হুজুরের ছেলে সমস্ত কথা ব্যাখ্যা করতে থাকলেন। কালরিনের নাম শোনার সাথে সাথে ওই বুজুর্গ জিনের চোখে মুখে নাকি একটা চিন্তার ছাপ পড়ে গেল। জিনটি বললেন, আমার কিছু মিশরীয় ইফরিত ছাত্র রয়েছে যারা মুসলিম, যদিও বা তারা ইফরিত শ্রেণীর জিন, তবে তারা মুসলিম। তাদের কাছ থেকে আমি কালরিনের ভয়াবহতার কথা শুনেছি। ঘারুজালদের সাথে মিশরীয় ইফরিদের একটা ঝামেলা রয়েছে অনেক বছর আগে থেকেই। পিশাচ ইফরিত আর ঘারুজালদের সবসময় কোনো কিছু নিয়েই একটা প্রতিযোগিতা হতো, কেউ কাউকে সহ্য করতে পারতো না। সাপ আর নেউলে যেরকম সম্পর্ক ওই রকম আর কি। এরা ইফরিতদের দেখলেই হত্যা করতো, অর্থাৎ ঘারুজাল জিনেরা ইফরিত শ্রেণীর জিনদেরকে দেখলেই হত্যা করত। ইফরিত হলো এদের দুই চোখের বিষ। এখন যদি কালরিন ওই বলিটি দিয়ে দেয় তাহলে ঘোর অমঙ্গল হয়ে যাবে, কালরিন আরও শক্তিশালী হয়ে যাবে। হুজুরের ছেলে বলেন, হুজুর কি করা যায় আপনি বলুন, আপনি তো অনেক কিছুই জানেন আল্লাহর ইচ্ছায়। আল্লাহ যখন বিপদ দিয়েছেন নিশ্চয়ই কোনো না কোনো উপায়ও দিয়েছেন। বুজুর্গ জিন অনেকক্ষণ ভেবে বললেন, একটা উপায় আছে। এমন একজন ব্যক্তি যিনি আল্লাহ চাইলে এই সমস্যার সমাধান করতে পারেন। হুজুরের ছেলে বলেন, কে সে? বুজুর্গ জিনটি বলেন, এক আল্লাহর কামেল ওলি রয়েছেন, কিন্তু উনি এখন যে কোথায় আছেন সেটা আমি জানি না। উনি কিছুদিন পর পর জায়গা পরিবর্তন করেন, বিভিন্ন সমস্যার সমাধান করেন আল্লাহর হুকুমে। সেই ব্যক্তিকে খুঁজতে হবে। তোমার অধীনে থাকা জিনেরা ওনাকে চেনার কথা। তুমি তোমার জিনদেরকে বলবা জিকির পাগলা, এতেই তারা বুঝে যাবে। এই কথা বলে একটি চিঠি দেয় হুজুরের ছেলের হাতে, আর তাকে ওই চিঠিটি ওই জিকির পাগলাকে দিতে বলেন যদি দেখা হয়। জিনটি হুজুরের ছেলেকে চোখ বন্ধ করতে বলেন। তো এরপর হুজুরের ছেলে চোখ খুলে দেখেন যে সে ওই বাড়িতে চলে এসেছে, মানে সে অন্য একটা জায়গায় ছিল। চোখ খোলার সাথে সাথে দেখেন আবার এই যে মনসুর মিয়ার বাড়িতে সে চলে এসেছে। হুজুরের ছেলে ওই মনসুর মিয়ার বাড়ির অন্য সদস্যদেরকে বলেন, আমি তো খোঁজ লাগিয়েছি, ইনশাল্লাহ পেয়ে যাব খুবই দ্রুততম সময় আর কি। বড় হুজুর আর মনসুর মিয়া কিন্তু তখনও বেহুশ। হুজুরের ছেলে বলেন, আজকে 41তম দিন, আজ যে কী হবে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। রাতের বেলা সবাইকে রুমের দরজা লাগিয়ে দিতে বলেন, আর আল্লাহর কাছেই বিপদ থেকে সাহায্য চাইতে বলেন। এই হুজুরের ছেলে
রাত বাড়তে থাকার সাথে সাথে টেনশনও বাড়তে থাকে সবার। হুজুর আর তার বাবা মনসুর মিয়াকে নিয়ে আসলে সবারই তো টেনশন। এমন একটা বিষয়, 41তম দিন হয়ে গেছে, এখন কি হবে? হুজুরের জ্ঞান ফিরলেও মনসুর মিয়ার জ্ঞান কিন্তু তখনও ফেরেনি। তখন মনসুর মিয়াকে শুইয়ে দেওয়া হয় আলাদা জায়গায়, সবাই অপেক্ষা করছে। সেই সময় হাজির হয় সেই জিনটি। হাজির হয়ে বলতে থাকে, সময় শেষ হুজুর, আজই এই বাচ্চাটাকে নিয়ে যেতে হবে। আপনি কি কোনো উপায় পেয়েছেন? যদি বলেন আমি চেষ্টা করব, আর না উপায় যদি পান তাহলে আমাকে বাধা দিতে পারবেন না। হুজুরের ছেলে বলেন, উপায় তো একটা পেয়েছি, কিন্তু এখনও তার দেখা পাইনি, পাবো খুব তাড়াতাড়ি। ওই জিনটি বলে, কী উপায় হুজুর, দ্রুত বলেন। হুজুর তখন বলেন, এরকম এরকম একজন ব্যক্তি। জিনটি বলে, সেই ব্যক্তি খুঁজতে খুঁজতে তো আমাদের সময় শেষ হয়ে যাবে, রাত পার হয়ে যাবে। আর ওই দিকে কালরিন বলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, কালকেই বলি দেওয়ার কথা। আর এই কথাটা খুব গোপনে আমি জানতে পেরেছি। অতএব এই বাচ্চাটিকে নিয়ে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আজই 41তম দিন। আজ বাচ্চাটিকে নিয়ে যদি আমরা কোনো কাজ করতে না পারি, তাহলে এই বাচ্চাটিকে নিয়েও আমাদের কোনো কাজ হবে না। দয়া করে বাধা দিতে আসবেন না। যদি বাধা দিতে আসেন, আমরা বাধ্য হব আপনাকে হত্যা করতে। হুজুরের সাথে ওই জিনটার কথা কাটাকাটি হয়। একটা সময় হুজুর বলেন, আচ্ছা তোমাদের ছাইরিন তো সব শুনছে তাই না? আর এই সন্তানটাও তো এক হিসাবে ছাইরিনেরও সন্তান। তোমার কথা অনুযায়ী ছাইরিন তার ছেলেকে বাঁচানোর জন্য বন্দী হয়েছিল, নিজের সাম্রাজ্য ছেড়ে দিয়েছিল। আবার এই সন্তানের জীবনের বিনিময়ে সে মুক্তি পেতে চায়। তাহলে কেমন বাবা সে? সন্তানের জীবন নিয়ে নিজের জীবন বাঁচাতে চায়। দুনিয়ার সকল প্রাণীর মধ্যেই ভালো খারাপ রয়েছে, কিন্তু খারাপ বাবা কি খুব একটা খুঁজে পাওয়া যাবে? আমরা তো একটা উপায় বের করেছি। যদি কোনো বিকল্প উপায় না থাকতো তাহলে একটা কথা থাকতো, এ কেমন রক্ত পিপাসু বাবা। এই কথাগুলো যখনই হুজুর বলেছেন, তখনই মনসুর মিয়া হঠাৎ শুয়ে শুয়েই সাপের মতো মোচড়াতে শুরু করে, আর খুব জোরে জোরে চিৎকার করা শুরু করে। এমন চিৎকার আগে কখনোই মনসুর মিয়া করেনি। হাতে ব্যথা হয়েছে, চিৎকার করেছে, কিন্তু এত জোরে কখনো করেনি। জিনটা তখন বলে ওঠে, মালিক বেরিয়ে গেছে শরীর থেকে। মানে ওই পয়সাটি বেরিয়ে গেছে। আপনি জানতে চাইছিলেন না বাবা কেমন হয়? বাবা এমনই হয়, যে নিজের সন্তানের জন্য নিজের সাম্রাজ্য, নিজের প্রাণও দিয়ে দেয়। হুজুর ছাইরিনের এমন ব্যবহার দেখে বলেন, আমি ওয়াদা দিচ্ছি যে ছাইরিনকে আমি মুক্ত করব ইনশাল্লাহ, কিন্তু তোমাদের এই মানুষদের ক্ষতি করা, এই যে অভ্যাসটা, এটা ছাড়তে হবে। জিনটা বলেন, আগে আমার মালিককে মুক্ত করুন, তারপর এই বিষয়ে আমরা কথা দিব। এই কথাগুলো যখন হচ্ছে, তখন সেই জিনটাই বিচলিত হয়ে জানায় যে ঘাড়ুজাল আর মিশরীয় কিছু ইফরিতরা এখন হাত মিলিয়েছে। তারা এদিকেই আসছে, এই বাড়িঘর উল্টে দিয়ে হলেও এই বাচ্চাটিকে হত্যা করবে। আর সেই সময় হুজুর বলেন, আলহামদুলিল্লাহ। তারপর তিনি নিজে নিজে কথা বলা শুরু করলেন। তখনই মনে হচ্ছে দক্ষিণ দিক থেকে একটা দমকা হওয়া তাদের এই দিকে আসছে। হুজুর বিড়বিড় করে কি যেন পড়লেন। তারপর হুজুর হঠাৎ উঠে এসে মনসুর মিয়ার পরিবার যেই ঘরে দরজা বন্ধ করেছিল, সেই ঘরে এসে ডাক দিলেন, কিন্তু কেউ আর ভয়ে দরজা খুলছে না। হুজুর বললেন যে আমি খোলো, তবুও কেউ খুলছে না। এবার মনসুর মিয়ার বাবা বললেন যে আপনি অমুক সূরাটা পড়ুন তো। তারপর হুজুরের ছেলে যখন সূরা পড়ল, তখন বুঝতে পারলেন যে হ্যাঁ, কোনো সমস্যা নাই। কারণ মানা করা ছিল যে কোনোভাবেই যেন দরজা না খোলা হয়। যেহেতু সূরা পড়েছে, তার মানে এটা কোনো খারাপ জিন না। ঘর থেকে হুজুর বাচ্চাটিকে কোলে নিয়ে বাইরে গেলেন, আবারও দরজা লাগিয়ে দিতে বললেন। অনেকক্ষণ হয়ে যায়, বাড়িতে এখন ঝড় উঠে গেছে, গাছপালাগুলো মনে হচ্ছে দুমড়ে মুচড়ে যাচ্ছে। ওদিকে আশেপাশের যে ঘর বাড়ি রয়েছে, সেই বাড়ির লোকজনও কিন্তু টের পাচ্ছে কিছু একটা হচ্ছে। অন্ধকারে তারা সেই বাড়ির বেড়ার ফাঁকা দিয়ে কিছু দেখার চেষ্টা করলে ওইভাবে কিছু একটা দেখতে পারছে না। এদিকে বাইরে যে কী হচ্ছে এটা শোনাও যাচ্ছিল না তীব্র বাতাসের শব্দের কারণে। অনেকক্ষণ এভাবে চলল, সব কিছু আস্তে আস্তে কমে যেতে থাকে। একটা সময় বাড়ির চারদিকে অন্য ভাষায় কথা বলতে থাকে অনেকগুলো মানুষের কণ্ঠের মতো কিছু একটা।
হুজুর তার বাবাকে ডাকতে থাকে, বাবা বাবা বলে। তার বাবা যখন উত্তর দেয় তখনই হুজুর আলহামদুলিল্লাহ বলে ওঠে। আর ওই বাচ্চাটা তখনও কান্না করেই যাচ্ছিল। এমন সময় মনসুর মিয়ার কণ্ঠ শোনা যায়। হুজুর তাদের অন্য ঘরে নিয়ে গেলেন আর বাড়ির সবাইকে বললেন, আলহামদুলিল্লাহ, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে গেছে আল্লাহর রহমতে। এটা তো শুনে বাড়ির লোকদের খুশির আর শেষ নাই। স্বামী সন্তানকে ফেরত পাওয়া গেছে। পরের দিন সকালবেলায় তারা দৌড়ে যান সেই ঘরে যেখানে সবাই ছিল। গিয়ে দেখেন মনসুর মিয়ার স্ত্রী, তার স্বামী, সবাই ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। বাচ্চা ঠিক আছে, মনসুর মিয়ার স্ত্রী ঠিক আছে, মনসুর মিয়া ঠিক আছে। সবাই একে অন্যকে আলিঙ্গন করে। এই যে কি এক খুশির আনন্দ, তা আসলে না দেখলে বিশ্বাস করা যাবে না। সবাই তো খুশি, সবাই হুজুরকে অনেক ধন্যবাদ দেন। এরপর হুজুরের কাছে শুনতে চান আসলে হয়েছিলটা কি, কারণ তারা তো ঘরের মধ্যে ছিল। এর ভিতরে যে কী ঘটনা ঘটলো এটা তো আসলে জানা যায়নি। হুজুর এবার বলতে শুরু করেন যে সেই জিনের সাথে আমার যখন কথা হয় তখন আমার জিনেরা খবর নিয়ে আসে যে আমরা ওই পাগলা, মানে জিকির পাগলার খোঁজ পেয়েছি। তাকে এই চিঠিটি দিলে তিনি আর দেরি না করে অজু করে আর সেই অজুর পানি আমাদেরকে দিয়ে দেন আর বলেন ওই পাথরটি ধুয়ে, সাথে সাথে পাথরটি ধুয়ে আর সাথে ওই পয়সাটি বের করে এটাও ধুতে হবে। মানে পাথর ধুতে হবে, পয়সাটিও ধুতে হবে। বাচ্চাটির এক হাতে পাথর, অন্য হাতে পয়সাটি রেখে বাচ্চাটিকে এই পানি কিছুটা খাইয়ে দিতে হবে। ইনশাল্লাহ আল্লাহ চাইলে ভালো হয়ে যাবেন। তেমনটাই করা হয়। ধীরে ধীরে যখন বাচ্চাটির কান্না বাড়তে থাকে তখনই ওই কালরিনের জিনগুলো ইফরিদের সাথে এসে যায়, হামলা করতে থাকে। যে ইফরিতগুলো এই ঘারুজাল জিনদের চোখের বিষ, কালরিন নিজের স্বার্থ হাসিলের জন্য ইফরিতদের সাথে চুক্তি করেছিল। এদিকে এরা একসাথে চলে এসেছে হামলা করতে। আর আমি এইগুলো কাজ করার আগেই আমার কাছে আসা মুসলিম ইফরিতদের ডাকি, তারাও আসে। শুরু হয়ে যায় সাইরিন আর আমার ডাকা ইফরিদের সাথে কালরিন আর মিশরীয় ইফরিতদের লড়াই। অর্থাৎ একদিকে আমার ডাকা ইফরিদের জিনেরা সেগুলো রয়েছে, সাইরিনের অনুগত কিছু ঘারুজাল জিন রয়েছে, এদিকে কালরিনের অনুগত ঘারুজাল জিন আর মিশরীয় ইফরিত যারা কালরিনের অনুগত হয়ে এসেছে, এদের লড়াই শুরু হয়ে যায়। চারদিকে কি ভয়ঙ্কর একটা অবস্থা। ঠিক এই সময় বাচ্চাটির হাত থেকে পয়সার পাথরটি পড়ে যায় আর এই পয়সাটি একা একাই লাফাতে থাকে, নাচতে থাকে। আর সেই সময় পয়সাটি থেকে একটু একটু করে ছায়ার মতো কিছু একটা বের হয়ে আসতে থাকে। কিছুক্ষণের মধ্যে আমি বুঝতে পারি সাইরিন বের হচ্ছে। ঠিক ওই সময় আমি আমার চোখ নামিয়ে নেই। আমি যদি আরেকটু তাকাতাম তাহলে আমি মারাই যেতাম। আমার সাথে থাকা জিনগুলো সরে যায়। সাইরিন বের হয়ে একটা হুঙ্কার দেয়। এই হুঙ্কারে কালরিনের সবাই পালিয়ে যায়, কারণ সাইরিন কিন্তু সম্রাট, তারও কিন্তু অনেক কালো জাদু জানা, তারও শক্তি কম না। বিশেষ একটা পদ্ধতিতে তাকে এই পয়সার মধ্যে আবদ্ধ করে ফেলা হয়েছিল। সবাই তো পালিয়ে গেল, আমার ডাকা ইফরিতগুলো ভয়ে পালিয়ে যায়। তখনই সাইরিনের দলের সেই সর্দার যে আমার সাথে কথা বলেছিল সে আসে, আর এরা দুজন আরবি ভাষায় কথা বলতে থাকে। তারা খুব খুশি। আর ওই সাইরিনের জিনটি আমার বাবার দিকে ইশারা করে আরবিতে বলে, আপনি তো সব শুনেছেন, এই লোকটি আমাদের সাহায্য করেছে, তাকে এখন আপনি সাহায্য করুন। সাইরিন তখন মুখের লালা দিয়ে কী যেন পরে হুজুর বুকে লাগিয়ে দেয়। তারপর সাইরিন আর তার সাথীরা আমাকে কালকে দেখা হবে এই কথা বলে চলে যায়। বড় হুজুরের বুকটা ধীরে ধীরে ভালো হতে থাকে, ফোলাও কমে যেতে থাকে। আর বাচ্চাটির হাতে যেই পয়সাটি ছিল সেই হাতে লাল একটা দাগ দেখা গেল। হুজুর বললেন যে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ধীরে ধীরে, এটা কোনো সমস্যা না। সেদিন ভালো মন্দ রান্না করা হলো। হুজুর খেয়ে ঘুরতে বের হলেন আশেপাশের এলাকায়। এই যে এত কিছু হয়ে গেল এতদিনে, খুব কম বাড়ির মানুষজনই এটা কিন্তু জানতো। সন্ধ্যা নাগাদ হুজুররা বাড়ি ফিরলেন। হুজুর বললেন আজ রাতে কিছু কাজ আছে, ইনশাল্লাহ আগামীকাল আমরা চলে যাব, আমাদের কাজ শেষ হয়ে যাবে আজকে রাত্রি। এই বলেই বড় হুজুর আর তার ছেলে কোথায় যেন চলে গেলেন। শুধু বলে গেলেন যে আমরা কাছাকাছি আসছি, ভোর হওয়ার আনুমানিক 1 ঘন্টা আগে আমরা আসবো ইনশাল্লাহ। সেই অনুযায়ী ভোর হওয়ার আনুমানিক 1 ঘন্টা আগে হুজুররা বাসায় ফেরত আসলেন। এসেই বাপ বেটা খুশি হয়ে কী যেন বলছেন আর কি, পাশের ঘর থেকে কিছুটা শোনা যাচ্ছিল আর কি। পরের দিন সকালবেলা খাওয়া দাওয়া করার পর যখন হুজুররা রেডি হচ্ছিলেন চলে যাওয়ার জন্য, সবাই জিজ্ঞেস করেন হুজুর কালকে রাতে কোথায় ছিলেন আর কি করলেন কালকে রাত্রে।
হুজুর বললেন, কালকে রাত্রে সেই জিন সাইরিন এসেছিল আমার কাছে, আর সাইরিনের অনুগত যে জিনটা, যার কাছ থেকে সব তথ্য আমরা জেনেছিলাম, সেও এসেছিল। তারা এসে বলতে লাগলো, হুজুর আমাদের সাহায্যের প্রয়োজন, আপনি আমাদের হয়ে আরও একটি কাজ করে দিন। কালরিন ওই কবিরাজকে দিয়ে একটা সুরক্ষা বলয় বানিয়েছে, আমরা কিছুতেই আমাদের রাজ্যে প্রবেশ করতে পারছি না। আমাদের গুপ্তচরের মাধ্যমে আমরা জানতে পারি কালরিন ওই তান্ত্রিককে দিয়ে এমন একটি কালো জাদুর মাধ্যমে মায়াজাল সৃষ্টি করেছে, যার কারণে আমরা কোনোভাবেই যেতে পারছি না। এটা যদি কোনো জিন করতো আমরা খুব সহজেই ভেঙে দিতে পারতাম, কিন্তু এটা হয়েছে একটা মানুষের দ্বারা। এটা এমন এক জাদু, আমরা এত শক্তিশালী হওয়ার পরও সেটা ভাঙতে পারছি না, আমরা প্রবেশ করতে পারছি না। আমরা যদি আমাদের রাজ্যে প্রবেশ করতে না পারি তাহলে তো আমাদের সব কিছু বৃথা হয়ে যাবে। কালরিন এত ভয়ঙ্কর হবে যা কল্পনাও করা যাবে না। হুজুর তখন বললেন, আমরা কীভাবে সাহায্য করব বলো? হুজুর বললেন, এটি আপনার হাতে রাখুন। এই বলে একটি জিনিস দিল হুজুরের হাতে। আপনি চোখ বন্ধ করে থাকবেন, আপনি চোখ বন্ধ করার পর দেখতে পারবেন আপনি আমাদের সাথে আছেন। আপনি সরাসরি না গিয়েও আমাদের সাথে যেতে পারবেন অন্য মাধ্যমে। আপনার শরীরের উপর পুরো নিয়ন্ত্রণ থাকবে। আপনি এখন যেরকম ইচ্ছামতো সব কিছু করতে পারছেন তখনও পারবেন। আপনি আমাদের সাথে আছেন এটা জানতে পেরে কালরিন বা তান্ত্রিক আপনাকে মারার জন্য এখানে চলে আসবে, আর সেই সময় আপনার বাবা আর আমার জিনেরা আপনাকে সুরক্ষা দেবে। এই কথাগুলো হওয়ার মাঝে বড় হুজুর বললেন, আমার এই খুঁটিটি নিয়ে যাও, তাহলে তোমাদের কিছুটা উপকারে লাগতেও পারে। তোমাদের মনে আছে যে একটা ঘটিতে বন্দি করেছিলাম আমি তোমাদেরকে? এটি কোনো সাধারণ ঘটি নয়। এই ঘটিতে অসংখ্য জিনকে বন্দি করা যায়। এই ঘটিটা আমাকে উপহার দিয়েছিল একজন মুসলিম জিন সম্রাট। এই বলে ঘটিটি তার ছেলের হাতে দেন। ছেলেটি ওই ঘটি চোখ বন্ধ করে, ওই ঘটিটা হাতে নেন, চোখ বন্ধ করে দোয়া দূর পড়তে থাকে। এরপরে কিছুক্ষণ পর জিনটি বলে, হুজুর আমরা সেই সীমানার ভিতরে এখনও যেতে পারছি না। হুজুর চোখ খুলে দেখলেন তিনি সবার সামনে। হুজুর যখন পেছনে তাকাতে চাইলেন তখন একজন জিন বলল, হুজুর পেছনে তাকাবেন না, আমরা এখন আসল রূপে আছি, এই রূপ আপনি দেখতে পারবেন না, এটা অত্যন্ত ভয়ঙ্কর রূপ। হুজুর লক্ষ্য করলেন যে কি ব্যাপার, আমি একটু আগে কোথায় ছিলাম, এখন কোথায় আছি? চারদিকে মনে হচ্ছে ধু ধু মরুভূমি। মরুভূমিতে চাঁদের আলোতে বা মরুভূমিতে চাঁদ তারার যে আলো খুব সুন্দর দেখা যায়, মরুভূমির একটা অন্য রূপ আছে, ওই রকম মনে হচ্ছিল। আর মরুভূমিতে যে বালিগুলো রয়েছে মনে হচ্ছে বালিগুলো লাল রঙের, এরকম মনে হচ্ছে আর কি তার কাছে। হুজুর তখন কিছু বালি হাতে নিয়ে দোয়া পড়ে ফু দিলেন, সামনের দিকে ছুঁড়ে দিলেন। তারা তখন কিছু দূর সামনে গেলেন, তারা দেখতে পেলেন দূর থেকে কারা যেন আসছে। সাইরিন পেছন থেকে একটা কি যেন ভাষায় ডাক দিল, আর সাথে সাথে কোথা থেকে যেন হাজার হাজার জিন মাটি থেকে উঠে আসতে লাগলো। সাইরিন এবার হুজুরকে বললেন, আপনি মাটির দিকে তাকিয়ে থাকুন, কারণ এরা খুব ভয়ঙ্কর রূপে আছে, আসল রূপে আছে, এটা দেখলে আপনি ভয় পেতে পারেন, আমরা চাই না যে আপনি ভয় পান। এই বলেই সাইরিনের মাটি থেকে উঠে আসা এই সেনাবাহিনী আর কালরিনের সেনাদের মধ্যে হঠাৎ করেই যুদ্ধ লেগে যায়। আর কিছুক্ষণ পর সাইরিনের জিনটি এসে বলে, হুজুর আপনাকে আমি নিতে এসেছি, কালরিন এখানে নেই, বলি দেওয়ার জন্য বাচ্চাটিকে তান্ত্রিকের কাছে নিয়ে গেছে। হুজুরকে নিয়ে যায় সেই জায়গাতে। গিয়ে হুজুর দেখছেন এখানে খুব মারামারি, একজন তান্ত্রিক এখানে বসা। হুজুর বুঝে যান এই তান্ত্রিক কালো জাদু করে কালরিনকে সাহায্য করছে। হুজুরে বসে বসে সেই কালো জাদুগুলো কাটাতে লাগলেন রুকিয়ার মাধ্যমে। তখন সেই জিনটি বলল, হুজুর কালরিনের নাম করে এই ঘটিতে ফু দিতে থাকুন। হুজুর তাই করা শুরু করলেন। এবার খুব চিৎকার ভেসে আসলো হুজুরের কানে, আর ঘটিটিও লাফাচ্ছিল। অনেকক্ষণ লাফানোর পর ঘটিটা পড়ে যায়। তখন তান্ত্রিক উঠে পালানোর চেষ্টা করে। তান্ত্রিক দৌড়ে কিছু দূর যাওয়ার পর একটা বিকট চিৎকার দিয়ে নাই হয়ে যায়। এবার সাইরিনের ওই জিনটা বলে, হুজুর আপনি এই আমার দেয়া এই জিনিসটা ফেলে দিন, তারপর চোখ খুললে আপনি আপনার জায়গায় ফেরত চলে যাবেন। হুজুর তাই করেন। এই বলে হুজুরের ছেলে থামলেন।
বড় হুজুর এবার বলা শুরু করলেন, আমার ছেলে যখন চোখ বন্ধ করেছিল কিছুক্ষণ পর ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনেরা এসে আমাদের উপর হামলা করতে চাইলে আমাদের রক্ষাকারী জিনেরা আর সাইরিনের রেখে যাওয়া ঘাড়ুজাল জাতির কিছু জিনেরা আল্লাহর রহমতে আমাদেরকে রক্ষা করে। এর কিছুক্ষণ পর 4 জন ব্যক্তি আসেন আমাদের কাছে, এসেই বলতে থাকেন ঘটিটি দিয়ে, অর্থাৎ ঘটিটা দিয়ে দেন। এবার বলে যে শুকরিয়া হুজুর, আমি সাইরিন, এ আমার স্ত্রী আর এ আমার সন্তান, আর এ হলো সেই জিন যে আমাকে মুক্তি দিতে এগুলো করেছে, আর কালরিনকে আমি একটু আগে মেরে ফেলেছি। এখানে যে 4 জন দেখছেন এই 3 জনই আমার পরিবারের সদস্য, আমি, আমার ছেলে, আমার স্ত্রী আর আমার একান্ত অনুগত জিন, যে এত কষ্ট করেছে জীবনের ঝুঁকি নিয়ে আমাকে মুক্ত করার জন্য। আর কালরিনকে হত্যা করা হয়েছে। কালরিনকে হত্যা করার মাধ্যম দিয়ে আমাদের ঘাড়ুজাল জাতির জিন আগের যে অবস্থায় ছিল, একক একটা গোত্র, একক একটা জাতি, সেটাতে পরিণত হবে। হুজুর, আপনাদের দেয়া কথা অনুযায়ী আমরা এখন থেকে বিনা দোষে আর কারো ক্ষতি করব না, কথা দিলাম। আমাদের কেউ ক্ষতি করলে সেটার হিসাব নিকাশ আলাদা, কিন্তু অকারণে আমরা কোনো মানুষকে কষ্ট দেব না। এই বলে তারা চলে যায়। আর চলে যাওয়ার আগে বলে যায়, এই মনসুর মিয়ার সন্তান মানে আমারও সন্তান, আর এই খবর কেউ জানলে ক্ষতি হতে পারে, তাই এরা যেন দূরে কোথাও চলে যায়, এখানে আর না থাকে। এই বলেই তারা ওখান থেকে চলে যায়। হুজুররাও এই সমস্ত কথাবার্তা বলে বিদায় নিতে থাকেন। আর এই মনসুর মিয়ার পরিবারকেও এই কথাগুলো বলেন যে আপনারাও দূরে কোথাও চলে যান, যাতে করে কোনো মানুষের খারাপ নজরও যেন না পড়ে। কারণ অনেক তান্ত্রিক আছে, তারা এই ছেলেটাকে দেখলেই বুঝতে পারবে যে এই ছেলের রক্তের মধ্যে জিন এবং মানুষের রক্ত রয়েছে। কারণ এই মনসুর মিয়ার শরীরে যেহেতু সাইরিন ছিল, যার কারণে মনসুর মিয়ার শরীরের উপর একটা বিশেষ প্রভাব পড়ে গিয়েছিল। আর মনসুর মিয়ার ঔরসেই মনসুর মিয়ার সন্তান জন্ম নিয়েছে। এর মধ্যে সাইরিনের ঔরসজাত সন্তানও মনসুর মিয়ার সন্তান। এই কারণে এই সন্তানটা 8-10টা স্বাভাবিক সন্তানের মতো না। কোনো তান্ত্রিক একে মেরেও ফেলতে পারে, এর রক্ত দিয়ে অনেক কিছু করতে পারে। সুতরাং এমন একটা জায়গায় চলে যান যাতে করে কোনো দুষ্টু লোক আশেপাশে না থাকে। তো এই ঘটনার অল্প কিছুদিন পর মনসুর মিয়া, তার স্ত্রী, সন্তান কোথায় যেন চলে যান, কেউ জানেন না। আর এই যে ঘটনাগুলো যিনি বলেছেন তিনি হচ্ছেন মনসুর মিয়ার বোনের মেয়ের জামাই। সেই হিসাবে এটা হলো মনসুর মিয়ার নাতি জামাই। ঘটনা এখানেই শেষ। আর এই ঘটনাটা লেখা শুরু করেছিলেন জুন মাসের 2 তারিখ থেকে। বেশ দীর্ঘ একটা ঘটনা। আর এই ঘটনায় যেই বিষয়গুলো রয়েছে, জিনেদের মধ্যে কিন্তু সাম্রাজ্য দখলের যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু খুব মারাত্মক আকারে রয়েছে। আগে যেমন রাজ্য দখল করার জন্য সবসময় এক রাজা আর এক রাজার সাথে যুদ্ধে লিপ্ত থাকতো। জিনেদের মধ্যে তো আসলে এভাবে রাজ্য সিস্টেম, ওরাও একই রকমভাবে নিজেদের সাম্রাজ্য বিস্তার করতে থাকে, একই রকমভাবে কাজ করতে থাকে। আরেকটু বোঝার জন্য আমরা বলতে পারি, বিভিন্ন উপজাতি সম্প্রদায় রয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায়। পাকিস্তানে যেরকম পাহাড়ি কিছু উপজাতি রয়েছে, তাদের নিজস্ব আইনকানুন রয়েছে, নিজস্ব কালচার রয়েছে, তাদের নিজস্ব সৈনিক রয়েছে, নিজস্ব অস্ত্র ভাণ্ডার রয়েছে। তারা কিন্তু তাদের গোত্রের বাইরে যায় না। আর এরকম এক গোত্রের সাথে আরেক গোত্রের কিন্তু লড়াই থাকে, লেগেই থাকে, এলাকা নিয়ে, ক্ষমতার বিস্তার নিয়ে। আবার কোনো কোনো গোত্রের সাথে সন্ধি থাকে, একে অন্যকে সাহায্য করে, একজন বিপদে পড়লে আরেকজন সাহায্য করে। ঠিক এরকম পদ্ধতি কিন্তু জিনেদের মধ্যেও রয়েছে। আর জিনেদের এই জগতে অনেক ঘটনা ঘটে, অনেক যুদ্ধ হয় যা আমরা কেউই জানি না। এই ঘটনাটি এমন একটি ঘটনা যেখানে এক জিন সম্রাটকে একটি পয়সার মধ্যে বন্দি করে ফেলা হয়। এই পয়সাটা আবার একটা মানুষের শরীরেও ঢুকিয়ে দেওয়া হয় বিশেষ একটা পদ্ধতিতে। আসলে ঘটনাটি বেশ রহস্যময়, টান উত্তেজনাপূর্ণ। প্রিয় লিসেনার্স, আমার শারীরিক অসুস্থতার কারণে যেহেতু গলায় সমস্যা রয়েছে, আমি ওভাবে হয়তো উপস্থাপন করতে পারি নাই। আমার এই অক্ষমতাটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ জানাচ্ছি মাসুদ রানাকে, চমৎকার একটি ঘটনা দীর্ঘ সময় ধরে আমাদেরকে লিখে পাঠিয়েছেন। আপনার কাছ থেকে আরও ঘটনার প্রত্যাশা আমরা রইলাম। প্রিয় লিসেনার্স,
ঘটনা কেমন লাগলো তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আপনাদের হরওয়াল নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। প্রিয় লিসেনার্স, আপনারাও ঘটনা পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে আপনাদের horrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD আপনাদের horrorworldbd@gmail.com। প্রিয় লিসেনার্স, ঘটনা তো শুনলেন, এই ভিডিওর লাইক বাটন প্রেস করতে কিন্তু ভুলবেন না, আর ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।